শাসক দল, বিমল বাবু আসবো, শাসক দলে আরো বেশ কিছু গুণ এই মুহূর্তে সামনে আসছে। শুধু এই মুহূর্তে বলা হয়তো ভুল হবে, যখনই নির্বাচন ঘোষণা হয় তখন এইরকম অনেক ছবি সামনে আসে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, ওনার কিছু বক্তব্য এসে পৌঁছেছে, কিভাবে হুঁশিয়ারি দিতে শোনা গেছে এই নির্বাচনের আগে। শুনুন। আরো চাই সরকারি সুবিধা চাই, দিনাটার উন্নয়ন চাই, আর ভোটের বেলা নেই, এই জিনিসটা বেশি দিন সহ্য করব। এবার যদি জগদীশ যেতে এই প্রথম সুযোগ হবে দিনাটার মানুষের কাছে, একদিকে এমপি আর একদিকে মন্ত্রী। একটা কথা পরিষ্কার ভাবে বলে দিই, দিনাটার মানুষ যদি এমপি না চান, যদি মনে করেন আপনার এমপির দরকার নেই, তাহলে আপনাদের মন্ত্রী পাওয়ার অধিকার নেই। জগদীশ পরাজিত হলে উদয়নপুর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবে, কারণ আমরা আপনাদের সুযোগ দেব, সুবিধা দেব, আর আপনারা অন্য জায়গায় ভোট দেবেন। এই জিনিস হতে পারে না, এই জিনিস করতে দেওয়া যাবে। সুদীপ্তদা কি মনে হয় এই যে ধমকানি চমকানি কেন দিতে হচ্ছে? শুধু একটা পয়েন্ট যোগ করে দিই, আমার কথাটাকে ভুল রিপ্রেজেন্ট করা হচ্ছে। আমি বলছি রেখা পাত্রকে নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু যাতে কখনো রেখা পাত্রের মতো এরকম কারো দুর্দশা না হয় সেই জায়গাটাকে অ্যাসিওর করার জন্য সেরকম ক্যান্ডিডেটকে, সেই জন্য তো সামনের সারিতে নিয়ে আসা দেবাশিস বাবু, সেই কারণেই তো সামনের সারিতে নিয়ে আসা। যদি আপনাদের মনে হয় তাহলে তো কিছু বলার নেই, তাহলে ঠিক আছে, সেটা ভবিষ্যৎ দেখাবে, নিশ্চয়ই পারবে। যদি আজকে মনে হয় আপনাদের যেটা পারা উচিত তাহলে ঠিক আছে, কিন্তু স্ট্র্যাটেজি একজন বানায়, নিয়ম একজন ঠিক করে। আমি এলিটবাদের বিরোধী, এটা এলিটিস্ট লজিক যে এই শিক্ষিত আমাদের মতো লোক, আপনাদের মতো লোক ছাড়া কেউ পলিটিক্স করতে পারবে না, পার্লামেন্টে যেতে কেন পারবে না? একদম শিক্ষিত লোককে যেতে হবে তো পার্লামেন্টে, শিক্ষিত লোককেই পার্লামেন্টে যেতে হবে, এর মধ্যে কোনো অন্য দাঁড়ান। প্রত্যেকটা দল তাহলে চুরি হবে না, প্রত্যেকটা দল এক্সাম্পল কি সেটাই? শিক্ষিত আমাকে যদি বিমলদা একটু বলতে, আমার কথা হচ্ছে প্রত্যেকটা দল তার নিজের ক্যান্ডিডেট দেবে এবং সংবিধান অনুসারে সে ক্যান্ডিডেট দেবে। এটা আমার ব্যক্তিগত মতামত যে যেখানে পার্লামেন্টের মতো একটা আইনসভা, সেখানে মিনিমাম অন্তত একটা এডুকেশন কোয়ালিফিকেশানকে বার করে দেওয়া উচিত। কারণ পার্লামেন্টে তো অনেক সংশোধন আসছে, সংবিধানেও সংশোধন আসছে। এই বারটা কেন দরকার? কারণ পার্লামেন্টে বা যে কোনো আইনসভায় যখন কোনো বক্তব্য বা ডিবেট হয়, তার আইন সংলগ্ন জিনিসটা জানা খুব দরকার, যেটার জন্য একটা মিনিমাম এডুকেশন স্ট্যান্ডার্ড দরকার। এই কথাটা কি আপনি প্রধানমন্ত্রীর অনেক কিছু আমরা বলছি, তাহলে এডুকেশন বার হলে তো ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট থাকবে না। দেখুন, সংবিধানে নেই, তাই আমি সংবিধানের বাইরে গিয়ে বলেছি, সংবিধানে পরিবর্তন না এলে পার্লামেন্টে আবার কথা বলতে হয়। হাই রে গণতন্ত্র, আপনারা পড়াশোনা করার এডুকেশন সার্টিফিকেটের কথা মনে পড়ে যখন রেখা পাত্রর মতো প্রতিবাদী মহিলারা প্রার্থী হয় বিজেপির শুধু বসিরহাট নয়, চমক রয়েছে দিলীপ ঘোষের ক্ষেত্রেও। মেদিনীপুর থেকে তুলে নিয়ে এসে বর্ধমানের প্রার্থী করা হচ্ছে, বর্ধমান দুর্গাপুরের দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ, এই বিষয় নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে আমরা এক্সক্লুসিভলি কথা বলার চেষ্টা করেছিলাম। দিলীপ ঘোষ কি বলছেন শুনুন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, মেদিনীপুরের বিদায়ী সাংসদ, যিনি এবার অন্য কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন, তার নাম দিলীপ ঘোষ, যার পরিচয় আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এই মুহূর্তে দিলীপবাবু আমাদের সঙ্গে রয়েছেন। দিলীপবাবু, আরও একটা নির্বাচনী লড়াই, কিন্তু এবার অন্য কেন্দ্র, কতটা সুবিধা হলো, কতটা অসুবিধা হলো? দেখুন, আমি তো 40 বছর ধরে বাড়ি ছেড়ে ঘুরে বেড়াচ্ছি, সেটা আমার নিজের কেন্দ্র বলে কিছু নেই। আমি যেখানে যাই আমি মনে করি লোক আমাকে মনে করে। খড়গপুরের ক্ষেত্রে হয়েছে, মেদিনীপুরের ক্ষেত্রে হয়েছে, তাই পার্টি আমাকে ভেবেই এই দিকটা বর্ধমানে পাঠিয়েছে। আমার মনে হয় এখানে তার ব্যতিক্রম হবে না। মেদিনীপুর যে কেন্দ্র, সেই কেন্দ্রে আপনার জনপ্রিয়তা দেখেছি, এমনকি দীর্ঘ একটা সময় ধরে হাল ফিলেও আপনি মেদিনীপুর কেন্দ্রে অনেকটা সময় দিয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে এবার বর্ধমান দুর্গাপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, যে সিটে আগেরবার বিজয়ী হয়েছিলেন SS আহলুওয়ালিয়া। নিঃসন্দেহে প্রত্যাশা থাকবে ভোটের মার্জিন বাড়ানোর, কিন্তু মেদিনীপুরে যেভাবে আপনি এফোর্ট দিয়েছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে বর্ধমান দুর্গাপুরে ততটা সময় দিতে পারবেন? মেদিনীপুর এবং বর্ধমান দুটোই জেতা সিট, দুটোই জিতবো আমরা। হ্যাঁ, আমার দায়িত্ব, যেহেতু সামান্য মার্জিনে আহলুওয়ালিয়া জিতেছিলেন, কারণ মাত্র 15 দিন সময় পেয়েছিলেন গতবারে। তা আমার ধারণা ওখানকার কর্মীরা, ওরা এবং উনি নিজেও আসবেন, আমাকে আশীর্বাদ পাঠিয়েছেন, আর সেখানে আমরা বেশি মার্জিন নিয়ে জিতব। অনেকে একটা কথা বলছেন, দিলীপ ঘোষ পোড় খাওয়া রাজনীতিক, মার্কি প্লেয়ার ফুটবলের ভাষায়, যে কেন্দ্রেই নামানো হোক না কেন লড়াই করবেন, সেই কারণেই কি কেন্দ্র বদল?
পার্টি হয়তো তাই মনে করেছে যে ওখানে আমার যাওয়ার দরকার আছে, মেদিনীপুর সহজ সিট, তাই নতুন প্রার্থীকে দেওয়া হয়েছে। তো দেখা যাক, লড়াই তো আছেই, খালি দুটো সিট নিয়ে চর্চা নেই। আমাদের মাননীয় অমিত শাহ আমাদের 35টা সিটের টার্গেট দিয়েছেন। গতবারে দিয়েছিলেন, উনি জানেন যে টার্গেট দিলে পশ্চিমবাংলার কর্মীরা সেটাকে করে দেখায়। তো ভরসা আছে, আমার উপরেও ভরসা আছে, তাই পার্টি যে দায়িত্ব হয়েছে সেটা পুরোপুরি নিষ্ঠার সঙ্গে পালন করবে। কিন্তু অধীর চৌধুরীরা বলছেন তৃণমূল এবং বিজেপির মধ্যে রফা হয়ে গিয়েছে, তাই তৃণমূল আর বিজেপি বলতে পারছে কে কটা সিট পাবে। আপনাদের কটা করছে, বলছে রফা করছেন। হ্যাঁ, সিট বলে দিলে রফা করতে হয় না, কারণ ওনারা কোনোদিন বলতে পারেন না কটা পাবেন, আর আমি বলে দিচ্ছি এবারে বলতে পারবেন না একটাও পাবেন কিনা। সমস্যা আলাদা, অধীরদার অস্তিত্বের সংকট আছে। তা আমি বলবো যে অধীরদা, আপনি পুরনো রাজনীতিবিদ, লড়ুন, দেখে নিন যে জায়গা আছেন এটা ঠিক কিনা। আচ্ছা দিলীপবাবু, একটা বিষয়, আপনি তো দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক। এবারে এখনো অবধি বিজেপির যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে, একাধিক চমক ছিল। তাপস রায় প্রার্থী হয়েছেন, অর্জুন সিং আবারও ব্যারাকপুর এসে প্রার্থী হয়েছেন। সামগ্রিকভাবে প্রার্থী তালিকাটা আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? দেখুন, পার্টি পরিস্থিতি অনুযায়ী প্রার্থী ঠিক করে যে জিততে পারে, এরকম সেখানকার সিচুয়েশান, সামাজিক পরিস্থিতি ইত্যাদিতে অনেক ব্যাপার থাকে, এটা সবাই বুঝেন। পার্টিও সেই দেখে অনেক চিন্তাভাবনা করে প্রার্থী করেছে। রেখা পাত্র একজন অজ্ঞাত বলা যায়, কিন্তু তিনি উঠে এসছেন অত্যাচারের বিরুদ্ধে একটা মুখ হিসাবে। ওখানকার যে পীড়িত মানুষ, মহিলারা, তাদের প্রতিনিধি হিসাবে তিনি জিতবেন, ওখানকার মানুষ তাকে ভোট দেবে। আপনারা জানেন, গতবারেও আমরা বাঁকুড়া থেকে এরকম প্রার্থীকে, একজন বাগদি বাড়ির মেয়ে, যে আমার পার্টির জন্য ভালো কর্মী কিন্তু সমাজে কেউ জানতো না, আজকে সবচেয়ে পপুলার এমএলএ সে, এরকম লোককে জিতিয়ে নিয়েছে। আর বিজেপি এটা করতে পারে, আমার মনে হয় সাধারণ মানুষ এই সেন্টিমেন্টটা বুঝবেন। দিলীপ ঘোষকে বারবার বলতে শোনা গিয়েছে ইট মারলে পাটকেল খেতে হবে, কিংবা মারের বদলা পাল্টা মার। যেভাবে নির্বাচনের আগে দিকে দিকে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, প্রাক্তন রাজ্য সভাপতি, বর্তমান লোকসভা নির্বাচনের প্রার্থী দিলীপ ঘোষ কি বার্তা দেবেন কর্মী সমর্থন? দেখুন, আমি পার্টি চালিয়েছি, পার্টিতে নেতৃত্ব করেছি। যখন পার্টির কর্মীদের উপরে আক্রমণ হয়েছে, আমি গিয়ে সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছি, চোখে মুখে হাতে জবাব দিয়েছি, তাই পার্টি বেড়েছে। আজকেও মনে হচ্ছে পার্টির লোকেরা যুদ্ধটা একটু কমে গেছে। তো যারা দায়িত্ব নিয়েছেন তারা লড়াই করছেন আজকের পরিস্থিতি অনুযায়ী। আমি বর্ধমানে যাচ্ছি, যে বর্ধমানে যেন এরকম আমাকে করতে না হয়, এটা আমার প্রতিপক্ষকে বলে দিচ্ছি। কিন্তু যুদ্ধ কমে গেছে কেন? সাংগঠনিক দুর্বলতা? আজকে হয়তো সেই পরিস্থিতি নেই, তাই যুদ্ধের প্রক্রিয়া পাল্টেছে। যুদ্ধ তো চলছে, নাহলে 35টা সিট জিতবো বলছি কি করে? চোখে চোখ রেখে যুদ্ধ হবে, চোখে চোখ রেখে, হাতে হাত রেখে, কাঁধে হাত রেখে লড়াই হবে। এবং অবশ্যই লড়াই হবে। এবং নিঃসন্দেহে লোকসভা নির্বাচনে বিজেপির যে লক্ষ্যমাত্রা রেখেছে 35টি আসন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন, সেই লক্ষ্যমাত্রা পূরণের ব্যাপারে আশাবাদী দিলীপ ঘোষ। একই সঙ্গে বিজেপি যে কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছে সেটাই তার কেন্দ্র বদল নিয়ে এমনটাই অভিমত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ভিডিও লিস্ট আমাদের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা।